হাদি গুম খুনের বিষয়ে সেটা মনে করেন সেনা সদস্যদের জড়িত থাকা সে থেকে শুরু করে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনবাদের বিরুদ্ধে যেভাবে শক্ত একটা ভূমিকা নিয়েছে, সত্যিকার অর্থেই সেরকমভাবে স্পষ্টভাবে ওইভাবে আমি কাউকে দেখিনি। তার সাথে যে সিনক্রেটটা করা হলো, যে মবটা ক্রিয়েট করা হলো, এটা কিন্তু স্পষ্টতই এটা কিন্তু শিবিরের লোকেরাই করছে। এই সরকারের গত 15 মাসে যেভাবে পাকিস্তানের বিভিন্ন ধরনের তৎপরতা, সেটা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। ভারতের সাথে খারাপ সম্পর্ক করে আমরাও যেমন খুব বেশি সুবিধা করতে পারবো না, বিএনপি জামাতে পরে এনসিপিকে সরকার প্রধান মিটিংয়ে ডাকে, জাতিসংঘের সফরে নিয়ে যায়। তো এটা তো ইউনূস সরকার আছে যতদিন এই সুবিধা ততদিন, তারপরে তো আর কেউ এসে তো তাদেরকে এটা দিবে না। যে আমার দলের অনেক কর্মী এনসিপিতে গিয়েছিল কেন? সুবিধা নেওয়ার জন্য। জামায়াত ইসলামী তো 71-এ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, গণবিরোধী অবস্থান নিয়েছিল, এবং 71-এর গণহত্যায় অবশ্যই তাদের দায় এবং সংশ্লিষ্টতা আছে। নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের মাঠ সরব, এর মধ্যেই রাজনীতির ময়দান আবারও একটু উত্তপ্ত, বিশেষত শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া এবং তিনি এখনও যে সংকটাপন্ন অবস্থায় আছেন, এই সব কিছু মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে। আমরা এই সব কিছু নিয়ে আসন্ন নির্বাচন বা নির্বাচনের বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই সব কিছু নিয়ে আলাপ করবো। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূর, আপনাকে স্বাগত। ধন্যবাদ। হাদির প্রসঙ্গটা নিয়েই আমরা একটু আসি, যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি, শুক্রবার দিন তিনি গুলিবিদ্ধ হলেন। খুবই দুঃখজনক একটি ঘটনা, এবং তিনি এখনও সংকটাপন্ন, তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়টাকে আসলে মানে আপনি একজন রাজনীতিক, আপনি নির্বাচনের মাঠে আছেন, তিনিও নির্বাচনের প্রচারের একটা অংশেই ছিলেন, আসলে এই জায়গাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, পরবর্তীতে যারা দেখবেন তাদের প্রতিও শুভেচ্ছা। আমি ইনকিলাব মঞ্চের হাদির ঘটনাটা আমার ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বিশেষ করে 14 সালের বিনা ভোটের নির্বাচনের পর থেকে কার্যত 18 সালের নির্বাচন এবং 24-এর নির্বাচন, এই তিনটি নির্বাচন, বিশেষ করে 14 সালের বিনা ভোটের নির্বাচনের পরেই বাংলাদেশে কর্তৃত্ববাদের বলা চলে আনুষ্ঠানিক উত্থান হয়। তার পূর্বে সরকার 2008 সালের নির্বাচনে ক্ষমতায় এসেই কার্যত প্রথমেই বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদেরকে হত্যার একটা ঘটনা আমরা দেখেছি। ইসলামিস্টদের দমন করার জন্য শাপলা চত্বরের ঘটনাগুলো আমরা দেখেছি, এবং রাজনৈতিকভাবেও বিরোধীরা কার্যত কোণঠাসাই ছিল, বিশেষ করে শেখ হাসিনার পতনের পূর্ব পর্যন্ত। কার্যত বলা চলে 2008 থেকে আপনার এই 24-এর জুলাইয়ের আগ পর্যন্ত বিরোধী দল বিভিন্ন ফরম্যাটে বিভিন্নভাবে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোণঠাসা করে রেখেছিল, কার্যত অকার্যকর করে রেখেছিল। তার মধ্যে দিয়ে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে বলা চলে যে প্রথম শেখ হাসিনাকে যারা নতি স্বীকার করতে বাধ্য করেছে যে তরুণরা, সেটা ছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। এবং ওই আন্দোলন দেশব্যাপী একেবারেই সর্বস্তরের তরুণদের আপনার একটা সম্পৃক্ততা ছিল, এবং একই বছরের অগস্টের যে নিরাপদ সড়ক আন্দোলন, দুটি আন্দোলনের ফলে তখন বিভিন্ন পত্রপত্রিকার অ্যানালাইসিস বিশ্লেষণে পরিষ্কারভাবেই তখন সে সময় বলা হয়েছিল যে শেখ হাসিনার পতন হবে এই তরুণদের আন্দোলনেই। সেই কারণে তরুণদের আন্দোলনের নেতা হিসেবে আমার উপরে অনেক ধরনের হুমকি, থ্রেট এসেছিল, এবং কম্প্রোমাইজ করতেও নানানভাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিদেশিদের মধ্যস্থতায় সরকার চেষ্টা করেছে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, কিন্তু আমি পরিষ্কারভাবেই বলেছি যে আমি ব্যক্তিগতভাবে কারো জন্য ক্ষতিকর নয়। আমি সামগ্রিকভাবে একজন তরুণ হিসেবে তরুণদের সেন্টিমেন্টকে ধারণ করে দেশের রাজনীতিতে একটা পরিবর্তন চাই, গণতান্ত্রিক আন্দোলন করব। আমি দেশবিরোধী কোনো কর্মকাণ্ড করব না, কারো ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধেও যাব না, ব্যক্তিগতভাবে কারো পিছনেও আমি লাগি না। তো সেই জায়গা থেকে বিশেষ করে আমি অনেকের টার্গেটে থাকলেও আবার সরকার একটা জিনিস তখন মানে তারা কিন্তু ধরে নিয়েছিল যে কোনোভাবে যদি তার কিছু হয় তাহলে এইটাকে কেন্দ্র করে তরুণদের আন্দোলন বেগবান হতে পারে, তাদের গদি নড়বড় হতে পারে। যেই কারণে কার্যত একদিকে তাদের থ্রেট এবং বলা চলে হুমকি ধামকি সত্য, আবার সেই সময়ে আমার বিষয়টা তাদের বিশেষ করে একটা বৃহৎ কনসার্নের ছিল যে ওকে তার সিকিউর করাটা আশপাশ। এটা আমার কাছে মনে হয়েছিল যে সেই সময়ের প্রেক্ষাপটে অভ্যুত্থানের পরবর্তী সময়ে হাদি, আপনার শরীফ ওসমান হাদি
আন্দোলনের যে আলোচিত নেতৃবৃন্দ তাদের মধ্যে কিন্তু ওইরকমভাবে পরিচিত কেউ না, কিংবা আলোচিত যে সমন্বয়ক হাদি ওই ধরনের কিন্তু সমন্বয়কও না। তারপরেও গত 1.5 বছরে সে তার যে স্বাভাবিক প্রতিবাদের ভাষা, তার যে তীব্রতা এবং তার যে বাচনভঙ্গি, তার যে সাহসী ভূমিকা, যার ফলে তিনি কিন্তু গত এই 15 মাসে একটা আলোচিত ক্যারেক্টারে পরিণত হয়েছেন, নাম হয়ে উঠেছেন। এবং তাকে সবাই তার কথাবার্তা, কাজকর্ম মোটামুটি এই আন্দোলনের স্পিরিটের পক্ষের লোকেরা পছন্দ করতে শুরু করছে। এবং তিনি কিছু কাঠখোট্টা একেবারে শক্ত শক্ত কথা বলতেন, যেটা আমি ফেসিবাদের আমলেও বলেছি বা এখন আমি বলেছি। সেই সময় আমাকে অনেকেই পরিষ্কার বলেছে, এগুলো বলে তো তুমি ঝুঁকি বাড়াবা। কারণ অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন ডকুমেন্টারি যখন হয় আপনার শেখ হাসিনার সহায়তায়, রাষ্ট্রপতির সহায়তায় সেনাপ্রধান তাদের একটা নেক্সাস, তাদের এই খুনি ভাইদের পাসপোর্ট বানিয়ে দেওয়া, ক্ষমতার অপব্যবহার করা, এগুলো নিয়ে কিন্তু আমরা তখন আর ওপেনলি প্রতিবাদ করেছিলাম। তো হাদি গুম খুনের বিষয়ে সেটা মনে করেন সেনা সদস্যদের জড়িত থাকা সে থেকে শুরু করে ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসনবাদের বিরুদ্ধে যেভাবে শক্ত একটা ভূমিকা নিয়েছে, সত্যিকার অর্থেই সেরকমভাবে স্পষ্টভাবে ওইভাবে আমি কাউকে দেখিনি ওইভাবে বলতে। এবং এই কারণেই তিনি আক্রান্ত হয়েছেন বা রাইট, এইখানেই বলছি যে এখন হাদির এই অবস্থায় যারা মনে করছে যে ও তো আমাদের প্রতিনিয়ত একটা মানে ক্ষত তৈরি করছে বা তার কারণে তাদের রাজনীতি কিংবা তাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটছে, তারা তাকে সরিয়ে দেওয়ার একটা দীর্ঘ মিশন নিয়েই সেটার অংশ হিসেবে এইভাবে তাকে টার্গেটে রেখে দিয়েছেন। তার সাথে ছিল খুনিরা গুলি করেছে। এই জায়গায় একটা প্রশ্ন করতে চাই যে ধরেন বিষয়টা হাদি গুলিবিদ্ধ হলেন, গুলিবিদ্ধ হওয়ার পর হচ্ছে খুব দ্রুততম সময়ে আমরা বেশ কিছু রাজনৈতিক কার্ড চালাচালি আমরা দেখলাম। একটা হচ্ছে একই আসনের প্রার্থী জামায়াত ইসলামীর সাদিক কায়েম, তিনি হচ্ছে সরাসরি বললেন যে এটা মির্জা আব্বাসের দিকে বা বিএনপির দিকে একটা আঙুল তুললেন তিনি। হ্যাঁ, বা এরপরে আমরা দেখলাম যে মির্জা আব্বাস ওনাকে দেখার জন্য বা ওনার খোঁজ নেওয়ার জন্য ঢাকা মেডিকেলে গেলেন। উনি ওই সময় ঢাকা মেডিকেলে ছিলেন। সেখানে মির্জা আব্বাস এক ধরনের প্রতিরোধের মুখে পড়লেন এবং তিনি খুব সেখান থেকে চলে আসতে বাধ্য হলেন বা চলে এলেন। এইটা এক ধরনের ঘটনা আমরা দেখলাম। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম যে কেউ বলছে এটা আওয়ামী লীগের নির্দেশে হয়েছে, কেউ বিএনপির দিকে আঙুল তুলছে। বিএনপির আবার হচ্ছে রুহুল কবির রিজভী, তিনি আবার বললেন যে এইটা জামায়াত ইসলামীর নামও আসছে, এখানে জামায়াত ইসলামী বা শিবিরের নামও আসছে। তো এই যে প্রসঙ্গটা যে শরীফ ওসমান হাদি সংকটাপন্ন অবস্থায় এখনো চিকিৎসাধীন, তিনি সুস্থ হয়ে আদৌ ফিরবেন কিনা সেটা বড় ধরনের একটা সংশয়ের জায়গায় রয়েছে, সবাই উৎকণ্ঠায় আছে। কিন্তু এর মধ্যেই এইটার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো রাজনৈতিক এই কার্ড। এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? না, এটা খুবই যে আমাদের এই পুরানো রাজনীতির যে অসুস্থ চরিত্র, এই হাদির ঘটনায় আমরা সেইটি আবার নতুন করে দেখতে পেলাম। যে বলে যে আপনার কয়লা ধুলে ময়লা যায় না, তো আমাদের এই যে রাজনীতির যে সংস্কৃতির পরিবর্তন হয় নাই, বা যারা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, রাজনীতি করতে চায়, তারা যে পুরানো অসুস্থ মগজ নিয়েই যে রাজনীতি করছে, অসুস্থ চিন্তা নিয়ে যে রাজনীতি করছে, সেটা একটা বড় ধরনের বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম। এবং আপনি যেটা বলছেন এটা ঠিক, যে আমি ছাত্র শিবির বা জামায়াত ইসলামীর রাজনীতির পলিসি বা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তাদের কিছু কিছু কাজ ভালো, কিন্তু তাদের মধ্যে আমি একটা চরম অসুস্থ প্রবণতা লক্ষ্য করেছি যে ভিন্ন মতকে ন্যূনতম সহ্য করতে চায় না। সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে গালিগালাজ করার তালিকায় এই প্রোফাইলে গেলে দেখবেন যে জামাত শিবিরের কর্মী সমর্থক এবং অন্যান্য ইসলামিক দলের কিছু কর্মী সমর্থকরা আছে, যেটা খুব দুঃখজনক, যে যারা ধরেন ইসলামী আদর্শকে সামনে রেখে রাজনীতি করতে চায়। ইসলাম তো ধর্ম হিসেবে এটা পারমিট করে না। তো পরমত সহিষ্ণুতা, আল্লাহর নবী তার পথে এক বুড়ি কাঁটা বিছাতো, তিনি দেখেন পথে কাঁটা নাই, সেই বুড়ির খোঁজে তার বাড়ি চলে গেলেন, তার সেবা শুশ্রূষা করলেন। এইভাবে তিনি মানুষকে দ্বীনের পথে আনতেন এবং ইসলামের পক্ষে নিয়ে আসতেন। আর এইখানে আমাদের এখানে যারা ইসলামপন্থী রাজনীতি করতে চায়, সবাই না, অবশ্যই সব নেতারাও না, কিন্তু তাদের দলের কিছু কিছু নেতা কর্মীর এত অসহিষ্ণু আচরণ, আমি বলছি আমার কথা তো মুখের কথা বিশ্বাস করার দরকার নেই। এই যে অন্যদেরকে কমেন্টে যে গালিগালাজ করে, আপনার প্রোফাইলে গিয়ে ক্লিক করলেই দেখতে পাবেন যে সে কোন দল করে। এইটা সত্যিকার অর্থে বিএনপির লোকেরা, অন্যান্য দলের লোকেরা এইভাবে করে না। এখন কথাটা হচ্ছে যে শরীফ ওসমান হাদির ঘটনাটায় যে আপনার এই মির্জা আব্বাস, সত্যিকার অর্থে হ্যাঁ, আব্বাস ভাইয়ের যদি
অন্য কোনো অভিযোগ থাকে সেটি নিয়ে আমরা তার সমালোচনা করতে পারি, কিন্তু মির্জা আব্বাস প্রকৃত অর্থে হাদিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভাবে বলে আমার মনে হয় না। কারণ ভাই ইমোশন একটা বিষয় আর ভোটের পলিটিক্স আরেকটা বিষয়। আমরা টের পাচ্ছি গত 7-8 বছরে তো এককভাবে যদি সংগ্রামের কথা বলেন তাহলে তো আমি তার মধ্যে একজন। তো ভোটের পলিটিক্স নিয়ে আমরা টের পাচ্ছি যে ভোটের পলিটিক্স ভিন্ন বিষয়। আপনি পত্রপত্রিকায় কলাম লেখেন, মানুষ চেনে, টেলিভিশনে দেখে, আর ভোটের পলিটিক্স আপনার কর্মী আছে কিনা, তাদেরকে আপনি বিভিন্নভাবে সাপোর্ট দিতে পারছেন কিনা, ওই টিআর কাবিখা ওইখানে আপনি তার নাম দিতে পারতেছেন কিনা, একেবারে ভিন্ন বিষয়। সো মির্জা আব্বাস এই ঢাকার একেবারেই কাউন্সিলর থেকে মেয়র, আপনার এমপি, মন্ত্রী ছিলেন, এই আসনে এখানে নির্বাচন করেছেন। আমি মনে করি যে মির্জা আব্বাসের মতো লোক হাদিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করেন না এবং করা উচিত না। কিন্তু আমার কথা যে তাহলে মির্জা আব্বাস দেখতে গেলেন স্বাভাবিকভাবে মির্জা আব্বাসের আমরা ছেলের বয়সী, হাদি ছেলের বয়সী, মির্জা আব্বাসের ছেলে আছে, আমি যত চিনি। তো তিনি গিয়েছেন, এরকম একটা ঘটনা শুনে একটা প্রতিবাদী তরুণ, সেখানে তার সাথে যে সিনক্রেটটা করা হলো, যে মবটা ক্রিয়েট করা হলো, এটা কিন্তু স্পষ্টতই এটা কিন্তু শিবিরের লোকেরাই করছে। তো তাহলে বিএনপির মতো একটা দলকে যদি আপনি এভাবে খোঁচা দেন, মব করতে চান, তাহলে তারা তো আপনাকে এইটা একেবারে মাথা পেতে নিবে না, তাহলে একটা কাউন্টার রিয়াকশন দেখাবেই। তো সেই তুলনায় ওখানে বিএনপির আমি দেখেছি ছাত্র দল ছিল, মির্জা আব্বাস ভাইয়ের কর্মী বাহিনী ছিল, খুব কেউ একটা নেগেটিভ কমেন্ট করে নাই। বিপরীত দিকে আপনার পরবর্তীতে রাজনৈতিক আরও সিনিয়র লেভেল থেকে এটা যখন কাউন্টার দেওয়া হলো, সেটা আপনি বিএনপির সাইড থেকে বলেন, তারা আবার বলেছে এটার সাথে জামাত শিবির জড়িত থাকতে পারে, তাদের দিক থেকে বলা হয়েছে, এটা এই একেবারে অসুস্থ রাজনীতি। কারণ আমি তো জানি না যে কে খুন করেছে, আমরা ধারণা এখনো চলমান, রাইট, আমরা ধারণা করতে পারি যে পতিত ফেসিবাদে একটা লিঙ্ক থাকতে পারে, বা হাদি যেই কর্মকাণ্ড করত সেটার বিরুদ্ধে যারা, তাদের একটা সংযোগ থাকতে পারে, কিন্তু আমরা তো একেবারে কনক্লুশন টেনে দিতে পারি না, একদম ফুল স্টপ দিতে পারি না। তো সেই জায়গা থেকে সিনিয়র নেতৃবৃন্দ যখন একজন আরেকজন দোষারোপ করে বক্তব্য দেন, সেটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হোক আর জামাতের পক্ষ দেওয়া হোক, এটাকে আমরা অসুস্থ রাজনীতি বলবো। এবং এই রাজনীতি এটা কোনোভাবেই করাটা উচিত নয়, বরঞ্চ আমরা এই ঘটনার পর উচিত ছিল যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া সবার পক্ষ থেকে, যে ফেসিবাদী শক্তির বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াতে পারি, আজকে এই হাদি, কালকে আমি, এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকের লাইফ তো থাকছেই। আমি এই জায়গায় একটা কাউন্টার কোশ্চেন যদি আমি করি, সেটা হচ্ছে যে এই যে অসুস্থ রাজনীতি যেটা আপনি কোট আনকোট বললেন, এই অসুস্থ রাজনীতি থেকে বের হয়ে আসার জন্যই তো 24 সালের 5 আগস্টে একটা, মানে 5 আগস্ট হচ্ছে পরিণতির দিন, 5 আগস্টে একটা পরিণতি পেল, একটা গণ অভ্যুত্থান পরিণতি পেল। তো সেই অসুস্থ রাজনীতি যদি থেকেই যায়, এবং সেখানে প্রথম কার্ডটি কিন্তু ছোড়া হয়েছে একজন তরুণ রাজনীতিকের দিক থেকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তরুণদের দিকেই তো আসলে তাকিয়ে আছে সবাই, যে তরুণরাই আসলে নয়া ব্যবস্থা যদি আসে তরুণদের হাত ধরে আসবে, বা নয়া সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি যদি আসে সেটাও আসলে তরুণদের হাত ধরেই আসবে। তাহলে এই অসুস্থ রাজনীতির প্রথম তদন্তাধীন একটা বিষয়ে প্রথম একটা কমেন্ট কিন্তু আসলে সাদিক ক্যাম্প করলেন, যেই অভিযোগটা বারবার হচ্ছে বিএনপির তরফ থেকে গত 2 দিন ধরে বলা হচ্ছে, যে তদন্তাধীন একটা বিষয়ে কেন তিনি আগে থেকে একটা মতামত দিয়ে দিলেন একটা পাবলিক ফোরামে, এবং সেইখানে মির্জা আব্বাসকে সরাসরি হচ্ছে যে কাঠগড়ায় দাঁড় করানো। একই আসনে সাদিক ক্যাম্প নিজে প্রতিদ্বন্দ্বী, নিজে প্রার্থী হতে যাচ্ছেন। তো এই যে প্র্যাকটিসটা, সেটা তরুণদের মধ্যে কি তাহলে কোনো বদল আসেনি, বা তরুণরা আসলে কি বদল আনবে তাহলে? না, তরুণদের বিশেষ করে ধরেন রাজনীতির লিগ্যাসি যদি দেখেন, তাদের অনেকে তো ওই পুরানো আধিপত্যবাদ পেশি শক্তির রাজনীতি তো করছে, ধরেন যারা শিবিরের, তো জামাতের আইডিওলজি রাজনীতি করছে, বা বিএনপির তরুণ যারা, তারা বিএনপি আইডিওলজি রাজনীতি করছে। এই দলগুলো তো দীর্ঘদিনে একটা প্র্যাকটিস আছে, ওইটা 24-এর পরে পরিবর্তন হয়নি। 24-এর পরের পরিবর্তন যদি বলেন, সেটা ফ্রেশ থিঙ্কার্স, যারা ফ্রেশ তরুণ, তাদের দ্বারা আপনি নতুন কিছু আশা করতে পারেন। হঠাৎ করে পুরানো লিগ্যাসির রাজনীতি করা তরুণদের দ্বারা আপনি নতুন কিছু আশা করতে পারবেন বলে আমার মনে হয় না রাতারাতি। তো হ্যাঁ, আমি এটা লক্ষ্য করেছি যে ওই হাদির ঘটনার পরপর যে আলটিমেটলি চাঁদাবাজ, দখলবাজ বলে এটা বিএনপিকে ইন্ডিকেট করা হয়েছে, তার নির্মূল করা হবে ঢাকা শহরে এসেই। সো এটা মানে আমি আসলে, আপনি একটা কমেন্ট করেছিলেন যে মানতেই পারি না যে এইভাবে আসলে আমাদের এরকম একটা ঘটনায় আমরা নিজেরা নিজেদেরকে দোষারোপ করছি, খুবই বাজে একটা এক্সাম্পল। আপনি একটা কমেন্ট করেছেন যে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে ঘাটতি আছে, ঘাটতিটা ঠিক কোথায় দেখছেন? প্রথম কথা হচ্ছে, এই কথা আমি অনেকদিন ধরে বলেছি, এখনো বলছি
আপনার সব কথা তো একেবারে খুলে খুলে বলা যায় না। আমি এইটুকু বলতে পারি যে এই সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেটআপ কার্যত দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতিটা আপনার নিয়ন্ত্রণ করতে ভূমিকা পালন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তার টিম। সেটা পার্লামেন্ট থাকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত তো কমিটি থাকে, সেখানে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, একজন বিশেষ সহকারী আইজিপি। তো এইখানে ওই আইজিপি, ডিএমপি কমিশনার তাদেরকে তো অবসর থেকে আনা হয়েছে। প্রশাসনের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট আছে যে তারা অনেকে মানতে পারছে না যে তারা অবসর থেকে আইসা তাদেরকে চালাচ্ছে, তাদের সাথে গ্যাপ আছে। এইখানে একটা অর্ডার দেওয়া অ্যাকশনেরও একটা ভিন্নতা আছে। দ্বিতীয়ত স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যক্তিগতভাবে যদি বলেন, তাকে আমি সম্মান করি, রেসপেক্ট করি, অত্যন্ত ভালো মানুষ, সহজ সরল মানুষ। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো আপনার যেই ধরনের দক্ষতা প্রয়োজন, যেই ধরনের আপনার কি বলবেন যেটা মানে দৃষ্টিভঙ্গি প্রয়োজন, সেটা এই স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে নাই। এটা আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম। রেদার দেন এখানে সাকাত সাহেবের মতো লোক থাকলে ভালো করতে পারতো, আমি যেটা মনে করি। মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সাখাওয়াত হোসেন থাকলে এটা তুলনায় বেটার হতো বলে আপনার অবশ্যই মনে হয়? তুলনা, কারণ আমরা তো খেলা দেখলে তো বুঝতে পারি যে কোন প্লেয়ার কিভাবে খেলতেছে। তো আমি বলছি যেটা, যে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিম যারা পরিচালনার দায়িত্বে আছে, তাদের মধ্যে সমন্বয়হীনতা, দুর্বলতা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা বারবার বলছিলাম যে একেবারেই চিহ্নিত ফ্যাসিস্টের দোসর, তাদেরকে আউট করার মধ্যে দিয়ে বাকিদের একটা শক্ত মেসেজ যেত। সত্যিকার অর্থে আপনি সাংবাদিক হিসেবে যদি খোঁজ নেন, 5ই অগস্টের পরের 8 তারিখ সরকার শপথ নিল, 8 তারিখ থেকে অন্তত প্রথম 10 থেকে 15 দিন সচিবালয়ের সবাই থরথর কাঁপছে যে কার চাকরি চলে যায়, কে চাকরি করতে পারে কি পারে না, অফিসে আসেনি অনেকে। তার কয়েকদিন পরে সবাই বিভিন্ন লিঙ্ক লবিং ধরে আস্তে আস্তে ওকে করে ফেলছে। তো এই যে আমরা ফেসিবাদ নির্মূল করার জন্য ফেসিবাদের দোসরদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলছিলাম, সেটি কিন্তু হয় নাই, বরঞ্চ বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন ব্যক্তি ধরে ধরে তাদের পুনর্বাসন হয়ে গেছে। কাজেই এখন কিন্তু আমি যতদূর জানি, অনলাইনে শেখ হাসিনা ইউনিয়ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলছে এবং তাদেরকে চাঙ্গা করতেছে যে আগামীতে নির্বাচন বানচাল করার জন্য, গাড়িতে আগুন দেওয়ার জন্য, নির্বাচন অফিস পুড়িয়ে দেওয়ার জন্য, বিরোধী দলের মধ্যে যারা ভোকাল তাদেরকে হত্যা করে দেশে একটা অস্থিরতা তৈরি করার জন্য, একটা নৈরাজ্য তৈরি করার জন্য। তো এইখানে তাহলে কাকে কোথায় গ্রেপ্তার করতে হবে, এই কাজগুলো, এবং যারা গ্রেপ্তার হচ্ছে তারা আবার জামিন পেয়ে যাচ্ছে, এই কাজে সরকারের একটা তদন্ত নেই। গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে ওইভাবে সহযোগিতা করছে না। দ্যাটস ট্রু যে সব গোয়েন্দা সংস্থা করছে না। গোয়েন্দা সংস্থার মধ্যে এখনও ভিনদেশি আপনার এজেন্ট বলেন, আমাদের দেশেও বিভিন্ন প্রেক্ষাপট অনেকে খেলছে, কারণ সরকার। ভিনদেশি বলতে কোন দেশ? এইখানে আমাদের গত 16 বছরের যে রাষ্ট্র পরিচালনা, এটা তো পরিষ্কার যে আপনার বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যার যে প্রতিবেদন পিলখানার ঘটনায়, সেখানে সেই প্রতিবেদন দেখলে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ওই দিন আওয়ামী লীগের 20 থেকে 25 জন লোক ঢুকেছিল পিলখানায়, তারা মিছিল নিয়ে 100 বের হয়েছিল, বলছে যে এটা খুনিদেরকে বের করা হয়েছে, আওয়ামী লীগের নেতাদের সংশ্লিষ্টতা। এমনকি এই পতিত সরকারের উচ্চ পদস্থ রাজনীতিবিদ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, পুলিশের সেকেন্ড লেয়ারের কর্মকর্তা, আপনার এই ডিএমপিরও যুগ্ম কমিশনার, ডিবির এই বিপ্লব সরকার টরকার সবাই কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে। তো ভারতে আশ্রয় নিয়েছেন, আপনি নিশ্চয়ই সেই ভরসাটা আপনার আছে, এতদিন তাদের পারপাস সার্ভ করেছেন, এখন ভারতে আশ্রয় নিয়েছেন। কাজে তাদের এই যে লিগ্যাসিটা অফিসাররা এখনও এখানে আছে, সেক্ষেত্রে এই সরকারের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সরকার নিয়ন্ত্রণে, এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না। তার ধারণাও আমি পেয়েছি এটা সরকারের সাথে নাই। সুতরাং এই সমস্ত দিকগুলো বিবেচনা করলে যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী, এখানে আমি যদি একটু সংযুক্তি দিতে চাই, যেহেতু বহিরাষ্ট্রের প্রসঙ্গটি এলো, সেখানে একটা আলোচনা চলছে, যেমন ভারতের সাথে তো এখন হচ্ছে বাংলাদেশের সম্পর্ক নবায়ন বা কিভাবে হবে সেটা নিয়ে এক ধরনের আলোচনা আছে। এখানে কিছুদিন আগে একটা আলাপ এলো, সেটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে হচ্ছে ভুটান বা নেপাল যা করতে পারে না, ভারতকে এড়িয়ে সম্পর্ক তৈরি, সেটা বাংলাদেশের পক্ষে সম্ভব, এরকম একটা বক্তব্য এলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। অর্থাৎ পাকিস্তানের সাথে এক ধরনের নেগোসিয়েশন বলি বা যেটাই হোক, সেটা যে কোনো রাষ্ট্রের সাথেই হতে পারে। তো যেহেতু সাবকন্টিনেন্টে এই টোটাল অঞ্চলে যেহেতু ভারত এবং পাকিস্তান বৈরীপক্ষ, কিছুদিন আগে তারা এক ধরনের সংঘাতেও জড়িয়েছে, তো এই বৈরীপক্ষের ক্যালকুলেশনের জায়গা থেকেই আসলে এই প্রসঙ্গটা বারবার আসে যে ভারত নাকি পাকিস্তান। তো এই জায়গায় কোনো জায়গায় আসলে বাংলাদেশ পন্থাটা মার খাচ্ছে কিনা বারবার? না, এখন এটি ঠিক যে ধরেন মানে এই সরকারের গত 15 মাসে যেভাবে পাকিস্তানের বিভিন্ন ধরনের তৎপরতা, সেটা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে।
অস্বাভাবিক মনে হচ্ছে এই সেন্সে যে দেখেন আমি যেটা মনে করি, একটা হচ্ছে রাজনীতির মাঠে উত্তপ্ত মাঠে বক্তব্য দেওয়া, জনগণকে তুষ্ট করে বা পপুলিস্ট রাজনীতির আলোকে বক্তব্য দেওয়া একটা ভিন্ন বিষয়। আর রাষ্ট্র পরিচালনার জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থকে মাথায় রেখে বক্তব্য দেওয়াটা আরেকটা বিষয়। একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে বা রাষ্ট্র নিয়ে আমরা ভাবি, দেশ নিয়ে আমরা ভাবি, কাজে আমাদের সামগ্রিক কল্যাণ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই আমাদের কথা বলাটা দরকার। ভারত আমাদের দেশের একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, প্রায় 4,500 বর্ডার, বাংলাদেশের 3 দিক থেকে ভারত বেষ্টিত, অনলি একদিকের একটু অংশ হচ্ছে মিয়ানমার, আর কারোর সাথে তো আমাদের বর্ডার নাই। তো সেই ক্ষেত্রে ভারতের সাথে খারাপ সম্পর্ক করে আমরাও যেমন খুব বেশি সুবিধা করতে পারবো না, আবার ভারতও আপনার এটার জন্য ভোগান্তিতে পড়বে। কাজেই ভারতও চায় বাংলাদেশের সাথে তাদের একটা সম্পর্ক থাকুক, একটা ব্যালেন্স। আমরাও কিন্তু চাই যে সবসময় ভারতের সাথে আমাদের একটা ন্যায্যতার সম্পর্ক থাকুক। তো ডক্টর ইউনূসের সরকারের দ্বারা আমরা প্রত্যাশা করেছিলাম যে ওনারা অন্তত ধরেন আমাদের যে 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে আমাদের যে ক্রাইসিস আছে, আমাদের যে বর্ডার কিলিং হয়, এগুলোকে আন্তর্জাতিক ফোরামে নিয়ে ভারতের উপরে চাপ তৈরি করবে। সো ওই ধরনের ইন্টেলেকচুয়াল আমরা মুভ না দেখে বরঞ্চ পপুলিস্ট মুভে দেখেছি সরকারকে মুভ করতে। অর্থাৎ মাঠে যে সমস্ত কথাবার্তা বলেছে সরকার উপদেষ্টার ওই সমস্ত লাইনে কথা বলছে, মাঠের রাজনীতির আলাপটা আসলে উপদেষ্টাদের মুখ দিয়ে, রাইট, যার ফলে আপনার ভারতের সাথে সরকার সম্পর্কটা মানে স্বাভাবিক করতে ওইভাবে পারে নাই। দ্বিতীয়ত এই সুযোগটা কিছুটা বোধহয় পাকিস্তান নিয়েছে। পাকিস্তান এখানে আপনার বিভিন্নভাবে একটু এনগেজ হওয়ার চেষ্টা করেছে। অবশ্যই আবার আওয়ামী লীগের সময় যেভাবে পাকিস্তানের ফ্লাইট বন্ধ, পাকিস্তানের সাথে যে একেবারেই বৈপরীত সম্পর্ক, দাকুমরার সম্পর্ক করা হয়েছিল, সেটার কিছুটা উন্নতি করার আমিও পক্ষে। কারণ ভারতকে চাপে রাখতে হইলেও পাকিস্তানের সাথে সম্পর্ক আমার একটা না, এই এখনকার যে বিশ্বায়নের যেই রাইট কাঠামো, সেই কাঠামোতে তো আসলে কোনো রাষ্ট্রকে আপনি বাদ দিতে পারেন, রাইট না, সেটা বলছি। ওইটা একটা কৌশলগত সম্পর্ক, কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করে ভারতের চাপ দিয়ে কিন্তু ভারতের সাথে আমার ডিলিংসগুলো আমরা করতে পারতাম যে আমাদের প্রধান কনসার্নটাকে যে পতিত স্বৈরাচারের দোসর সবাইকে ভারত জায়গা দিচ্ছে, ভারত রাজনৈতিক অফিস খুলে দিচ্ছে। ওদের পরিষ্কার কথা যে তুমি যদি এই ক্ষেত্রে আমাকে সহযোগিতা না করো, তাহলে আমার দেশের জনগণের যে সেন্টিমেন্ট, আমি এই পদক্ষেপ নিতে বাধ্য হব। এখন অনেকেই বলতে পারে যে এগুলো কি বলছে না বলছে আপনি জানেন না, আমি জানি অনেক কিছু, যে সরকারের দিক থেকে এই ধরনের অ্যাপ্রোচ খুব বেশি হয় নাই, যার ফলে সম্পর্কটা ভারতের প্রসঙ্গে যে বিরোধী বক্তব্য, সেটা পপুলিস্ট ঘরানার বক্তব্য এবং সেটা আসলে কার্যত হয়নি না, সেটাই। এবং আরো কিছু কথা এগুলো পাবলিকলি বলা যায় না। ধরেন আমি রাজনীতির মাঠ থেকে অনেক কথা বলতে পারি, আপনি সরকারে থাকলে আমার চেয়ে জুনিয়র হইলেও সেই কথা বলতে পারবেন না। তো আপনি ধরেন একটা ম্যাপ দিয়ে দেন যে ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে যে ভাষানির এটা বৃহত্তর আপনার এই বাংলা, তো এটা তো ভারত তার সিকিউরিটির কারণে তো থ্রেট মনে করে, এই আইডিওলজি বা এই চিন্তাভাবনা যারা ধারণ করেন। তারপরে আপনার সরকারের প্রধান থেকে শুরু করে আপনার বিশেষ করে অন্যান্যরা যদি কন্টিনিউয়াসলি যদি আপনি একদিকে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করবেন, আবার যদি একেবারেই বিরোধিতার জায়গায় কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে তো সম্পর্ক স্বাভাবিক হবে না। সেটা আমি বলবো যে সরকারের সাথে সরকারের দিক থেকে আমরা খুব বেশি একটা ইতিবাচক। এখানে কিন্তু আরো দুটি দেশের প্রসঙ্গ খুব আলোচিত সোশ্যাল মিডিয়াতে। একটা স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র, আরেকটি হচ্ছে তুরস্ক। হ্যাঁ, তুরস্কের সঙ্গে হচ্ছে অস্ত্র কেনা বা তুরস্কের কাছ থেকে হচ্ছে গোয়েন্দা সহায়তা, এই ধরনের এক ধরনের আলোচনা আছে। আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালকুলেশন আছে, যুক্তরাষ্ট্রের এবং চীনের এক ধরনের টাগ অফ ওয়ার আছে, যেইটার প্রভাব বাংলাদেশে পড়ছে বলে এক ধরনের আলোচনা আছে। তো এই রাষ্ট্রগুলো আসলেই কতটুকু ক্রিয়াশীল, একদমই ছোট্ট করে আমি জানতে চাইবো, আপনার কি মনে হয়? না, বাংলাদেশ তো এখন তো আমেরিকার যে নতুন জাতীয় নিরাপত্তা কৌশল, সেখানে তো তাদেরই ধারণাপত্রে তারা বলছে যে তারা আর পুরো বিশ্বের মোরলগিরি করতে চায় না, তারা শুধু আমেরিকার পার্টের মানে নেতৃত্ব দিতে চায় বা ওইটার মোরলগিরি করতে চায়। তো এই কারণে বাংলাদেশের জন্য একটা সুবিধা যে বাইডেন প্রশাসন যেভাবে আপনার আইপিএস কেন্দ্রিক, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কেন্দ্রিক বা এখানে বাংলাদেশকে নিয়ে তাদের যে কনসার্ন ছিল, ট্রাম্প প্রশাসনের ওই রকমের কনসার্ন আমার কাছে মনে হচ্ছে যে নাই। তো যার ফলে আমরা সেক্ষেত্রে ধরেন স্বাভাবিকভাবেই টার্কি মুসলিম কান্ট্রি হিসেবে, বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে, ওরা বাংলাদেশের প্রতি খুব আন্তরিক, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার জন্য সেই সম্পর্কটা নেওয়া যায়। আর চীন তো বরাবরই কমার্শিয়াল, এবং চীনের এখানে অনেক প্রজেক্ট আছে আগের সরকারের সময় নেওয়া, বা বিশেষ করে আমাদের যে জনসংখ্যার যে ভলিউম এবং আমাদের যে এখানে আপনার বাজার চাহিদা, সেইটা আমরা স্বল্প মূল্যে
চীন থেকে আপনার অনেক কিছু আমরা ম্যানেজ করতে পারি। তো এখন আমাদের অবশ্যই এখানে শেষ পর্যন্ত একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক এবং কূটনীতি আসলে আমাদেরকে নিতে হবে। আমরা কোনো একদিকেই কিন্তু ঝুঁকে পড়ার আমাদের খুব বেশি সুযোগ নাই। যেটা বলে আপনার একটা ঐতিহাসিক কথা যে এই ভাসানী চীন সফরে যাওয়ার পরেই ভাসানীর পতন হয়েছিল, শেখ মুজিবেরও এই চীন সফরে যাওয়ার পরে পতন হয়েছিল, সর্বশেষ হাসিনাও আপনার এই চীন সফরে মানে গিয়ে চায়না আপনার মনে সিনড্রোম আছে বলে তো, একটা ব্যাপার এই আছে আন্দোলনের বাংলাদেশ পলিটিক্স। মাঝখানে চলে এসেছে চীন সফরেই যে তার পতন হয়েছে। তো কাজে এখন এই সরকারও বিশেষ করে ওরকম চীনের দিকে খুব বেশি ঝুঁকে নাই। একটা সম্পর্ক উন্নয়ন দেখতেছি, ভালো একটা পজিটিভ দিক, কিন্তু একটা মাত্রার মধ্যে রাখা লাগবে। কোনো দিকেই খুব বেশি আমরা মাখামাখি করতে গেলে আমরা ঝামেলায় পড়ে যাবো। ছোট্ট একটা দেশ, আমাদের ইকোনমি অনেকখানি ইউরোপ আমেরিকার উপরে নির্ভরশীল, কারণ আমাদের বড় মার্কেট কি আরএমজি, সেটা তো ইউরোপ আমেরিকান মার্কেট। আমার কিন্তু সেটা টার্কিতে চায়না ওইভাবে মার্কেট না। তারপরে আবার আমাদের যে শ্রমবাজারের চাহিদার কথা চিন্তা করলে মিডল ইস্ট মধ্যপ্রাচ্য একটা কেন্দ্রিক একটা সম্পর্ক, এইখানে আসলে শেষ পর্যন্ত একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক না রাখা ছাড়া আমাদের কোনো দিকে যাওয়ার খুব বেশি আচ্ছা, আমি একটু যুক্তিকতা অন্য নাই। প্রসঙ্গে আসি, একদম নির্বাচনের প্রসঙ্গে। একদম শুরুতে যেটা আমরা ছিলাম সেইখানে যে আপনি অক্টোবরে একটা স্পিচে আপনি বলেছিলেন যে জোট হতে পারে কোনো একটা দলের সাথে। তো শেষ পর্যন্ত কি আমরা দেখলাম যে 8 দল হলো জামায়াত ইসলামীর নেতৃত্বে, 18 দল হলো যেটা ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বলছে, লেফটরা মিলে আরেকটা জোট করলো, বা 3 দল হলো, এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি। এই 3 দলের সাথেই কিন্তু এক ধরনের আলোচনায় ছিলেন বলে হচ্ছে গণ অধিকার পরিষদের এক ধরনের আলোচনা চলছিল বলে আমরা জানি। তো শেষ পর্যন্ত 3 দলীয় জোট হলো, গণ অধিকার পরিষদ জোটে নেই, মানে এটা কেন? এটা হচ্ছে যে প্রথম কথা এই যে 3 দলীয় জোট হয়েছে, এটা রাজনীতির মাঠে খুব বেশি ফ্যাক্টর না প্রকৃত অর্থে। আমরা যেটা মনে করি, ধরুন আপনার এবি পার্টি তো আগে তাদেরকে সোসাইটিতেও যেভাবে দেখে, আগে জামাতের সাথে তাদের রাজনীতি ছিল, পরে বেরো একটা পার্টি করেছে প্রতিকূল সময়ে, কিন্তু ওইভাবে সাংগঠনিকভাবে খুব বেশি ভাবে দাঁড়াতে পারে নাই। দ্বিতীয়ত রাষ্ট্র সংস্কার আন্দোলনও তার চেয়ে আরও দুর্বল, এবং এনসিপির এখানে আন্দোলনের কারণে তাদের একটা পপুলারিটি আছে, সেটা কিন্তু জনসমর্থনে এখনো পরিণত হয়নি। বিকজ অনলি এই বলা চলে এই 7-8 মাসের তো রাজনীতি, ফেব্রুয়ারিতে পার্টি লঞ্চ করেছে। আর একেবারে এই ফ্লোটিং জনসমর্থন দিয়ে কখনো রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে যেটা বলে যে রাজনৈতিক দলগুলো সুসংগঠিত জনগোষ্ঠীর প্রতিনিধি, সো তারা পলিটিক্যালি ওইভাবে তাদের কর্মী বাহিনীকে তৈরি করতে পারে। সারা দেশে অনেক জায়গায় কমিটি টমিটিও নাই। এখানে ম্যাক্সিমামই এনসিপির সাথে আপনার যোগ দিয়েছে বা ভিড়ছে এই ক্ষমতাসীন দল হিসেবে সুবিধা নেওয়ার জন্য, যেহেতু তারা একটা কিংস পার্টি হিসেবে শুরু থেকে পরিচিত ছিল। তাদের 3 জন উপদেষ্টা, একজন এসে পার্টি করলেন, আর 2 জন সরকারেই ছিলেন, এবং সরকারের সবচেয়ে আপনার বলা চলে উন্নয়নের, এখন এনসিপি ক্ষমতাসীন পার্টি, হ্যাঁ, উন্নয়নের সবচেয়ে বড় মন্ত্রণালয় এলজিআরডির মিডিয়ার আপনার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এই কারণে এখানে গিয়েছিল অনেকে সুবিধা নেওয়ার জন্য, এবং সুবিধা তো পেয়েছে অনেকে। দেখেছেন 2টা চ্যানেল অনুমোদন হয়েছে, এনসিপির নেতৃবৃন্দকে এই চ্যানেল অনুমোদন দেওয়া হয়েছে। তো এই সুবিধার জন্য এখানে গিয়েছে। বিপরীত দিকে আপনি গণ অধিকার পরিষদ যদি দেখেন, যে গণ অধিকার পরিষদ গত 7-8 বছরে রাজপথের প্রতিকূল সময়ে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম, রক্ত, জেল জুলুমের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটা দল। তো সেই বিবেচনায় আমরা বিশেষ করে মনে করেছি যে এইখানে এই 3 দলের সাথে গিয়ে গণ অধিকার পরিষদের রাজনৈতিক কোনো অ্যাচিভমেন্ট নাই, বরঞ্চ এই 3 দলের মধ্যে এনসিপি এটাকে ব্যবহার করতে পারবে। কারণ তাই এখন ধরেন সরকারের গুরুত্বের কারণে এনসিপি এখনো লাইমলাইটে আছে, যে কি বিএনপি জামাতে পরে এনসিপিকে সরকার প্রধান মিটিংয়ে ডাকে, জাতিসংঘের সফরে নিয়ে যায়। তো ওইটা তো ইউনূস সরকার আছে যতদিন, এই সুবিধা ততদিন, তারপরে তো আর কেউ এসে তো তাদেরকে এটা দিবে না। তো সেখানে হয়তো আমরাও গেলে টেলিভিশন, পত্রপত্রিকা সব জায়গায় এনসিপির নেতৃত্বে একটা জোট হয়েছে, এনসিপির লিডারশিপ এরকম একটা। তো আমরা তো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গায় এত দীর্ঘ আলোচনা, এটাই 9 কথা, দলের আলোচনা, রাইট, এটাই কথা হচ্ছে কেন? হ্যাঁ, এখানে এনসিপির তো এই যে অপবাদ, ক্ষমতায় থাকতে তাদের ক্ষমতার অপব্যবহার এবং আন্দোলনের যেই স্পিরিটের জায়গায় মানুষ তাদেরকে দেখতে চেয়েছিল, সেখানে তো তাদেরকে দেখে নেই। সেই অপবাদটা তো দায়টা আমরা নেব না। সেইখানে আমরা পরিষ্কারভাবেই বলছিলাম, যদি জোট হয় সেটা গণ অধিকার পরিষদের নেতৃত্বে জোট হলে আমরা এগ্রি। তো সেটা হয়নি, যেই কারণে আমরা ওই জোটে নাই। এখন আমরা মোটামুটি মনে করি যে আগামী নির্বাচনের ক্ষেত্রে প্রকৃত অর্থে দুটো অ্যালায়েন্সের আপনার আগামীতে নির্বাচন রাজনীতির মাঠে প্রভাব থাকবে। একটা হচ্ছে যে এই জামাত সহ যে 8 দলীয় জোট, সেইটা, আরেকটা হচ্ছে বিএনপির আপনার নেতৃত্বাধীন জোট।
বিএনপি যদিও জোট করবে, আসন সমঝোতা করবে, সেটা আমরা জানি 18 তারিখ বোধহয় একটা ফাইনাল মিটিং, সেখানে সিদ্ধান্ত হবে। আমাদের দুই ফ্রন্টের সাথেই আলাপ আলোচনা চলছে, আমরা আলাপ আলোচনা চালাচ্ছি। কোন দিকে বেশি ঝুঁকে আছেন? রাইট, সেই ক্ষেত্রে এখন ওইভাবে কোনো দিকেই একেবারেই ওইভাবে ঝোঁকা নাই যে পরিষ্কারভাবেই। সেক্ষেত্রে আবার যেহেতু উচ্চ কক্ষে এবার যেহেতু আপনার এই আগামী নির্বাচন হচ্ছে একটা ঐতিহাসিক নির্বাচন, একদিক থেকে যে আগামী সংসদের নির্বাচনে যে জুলাই জাতীয় সনদের বিষয়গুলো ফয়সালা হবে এবং ওই সংবিধান সংস্কার সভা হিসেবে 6 মাস কাজ করবে, এটা একটা ঐতিহাসিক দিক। আবার হচ্ছে আগামীতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চ কক্ষের প্রতিনিধি হবে নিম্ন কক্ষে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে। তো তাহলে ধরেন সারা দেশে যদি আমরা প্রার্থী দেই, তাতে আমাদের যদি নিম্নকক্ষে একজন এমপি নাও হয়, আমরা যদি আমার 100 প্রার্থীর মধ্যে ধরেন তারা যদি এই 15 থেকে 20 হাজার করে ভোট পায়, তাহলে 15-20 লাখ। 100 প্রার্থী যদি আপনার 20 থেকে 30 হাজার করে ভোট পায়, তাহলে 20-30 লাখ। তাহলে এইভাবে করলে আমরা প্রায় 60 থেকে 70 লাখ ভোট ক্যারি করতে পারি আমাদের বর্তমান অ্যাসেসমেন্টে। তো সেই দিক থেকে আমি যদি ওই ক্রাইটেরিয়া সিঙ্গেল মুভ করি, তাও উচ্চ কক্ষে আপনার 8 থেকে 10 জন প্রতিনিধি আমরা দিতে পারি। প্রকৃততে এটা হচ্ছে আমাদের একটা অ্যানালাইসিস। তো সেই ক্ষেত্রে এই বিএনপি বা 8 দলীয় জোট কেন্দ্রিক এখানে যদি আমাদের একটা সম্মানজনক আসন সমঝোতা এবং বোঝাপড়া জাতীয় রাজনীতি কেন্দ্রিক না হয়, তাহলে হয়তো আমরা এককভাবেই মুভ করব, এককভাবেই যাওয়ার একটা আছে। তো সেই ক্ষেত্রে নুরুল হক নূরকে আমরা আসলে শেষ পর্যন্ত কোন আসনে দেখতে চাচ্ছি? এক ধরনের আলাপ আছে, তাও আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। রাইট। যদি আমরা জোট করে কারোর সাথে নির্বাচন করি, তাহলে আমি একটা আসন থেকে নির্বাচন করব, সেটা হচ্ছে আমার নিজের যেই জন্মস্থান, যেই গ্রাম, যেই কাদা মাটি থেকে আমি বেড়ে উঠেছি, গলাচিপা, দশপিনা, পটুয়াখালী 3, এখান থেকে যদি জোট করে আমরা কোনো দিকে নির্বাচন করি। আর যদি সিঙ্গেল নির্বাচন করি, তাহলে দুটো আসনে নির্বাচন করবো, একটা ঢাকা আর একটা পটুয়াখালী 3। পটুয়াখালী 3 হচ্ছে ফার্স্ট, সেকেন্ড আর একটা ঢাকার দিকে হয়তো। ঢাকা 18-র কথা একবার আপনি বলেছিলেন বেশ আগে। রাইট, ঢাকা 18 এবং ঢাকা 8 নিয়ে আমার ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে একটা নির্বাচনের আগ্রহ ছিল। 8 হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে ভিপি হয়েছি, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল থেকে শুরু করে এই এলাকাটা, এবং আমি ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামেরও তো কেন্দ্রবিন্দু এই অঞ্চলটা। তো এইখানকার মানুষ আমাকে রাজপথে দেখেছে, এই জায়গা থেকে চিন্তা করেছিলাম। আর ঢাকা 18-তে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে আমি পড়াশোনা করেছিলাম, ওখানে আমার নিজস্ব বন্ধুবান্ধব থেকে শুরু করে একটা সার্কেল আছে, আমার বড় ভাই সহ ওখানে এখনও থাকে, আমি আমার অনেক আরও কাছের লোকজনও ওইখানে থাকে। তো সেই বিবেচনায় আমি এই দুটো আসনের চিন্তা করেছিলাম। তো ঢাকায় যদি নির্বাচন করি, তাহলে হয়তো এই দুটোর একটা জায়গা থেকে করা হতে পারে, তবে প্রাইম সিলেকশন হচ্ছে পটুয়াখালী 3। আচ্ছা, তো সেই জায়গায় হচ্ছে এখন প্রস্তুতির প্রসঙ্গে যদি আসি, হ্যাঁ, যে গণ অধিকার পরিষদ আসলে নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছে বা কিভাবে নিচ্ছে, কোনো চমক আছে কিনা? যখন নির্বাচনে, যেহেতু তরুণদের নেতৃত্বাধীন একটা দল, তরুণ মস্তিষ্ক কাজ করছে এখানে, তো সেইখানে হচ্ছে আমরা কোনো নতুন ধরনের প্রচার কাঠামো দেখব কিনা? সত্যিকার অর্থে আমরা অনেক আগে থেকেই দেখেন, আমরা কিন্তু শেখ হাসিনার সময়, এখন তো এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার, বিভিন্ন অনেক দল আছে, হ্যাঁ, কিন্তু শেখ হাসিনার সময়, ফেসিবাদের সময় কিন্তু বিএনপি জামাতের বাইরে আপনার ইনফ্লুয়েন্সিয়াল দল হিসেবে সবসময় গণ অধিকার পরিষদই কিন্তু আলোচনায় ছিল বা বিভিন্ন ইকুয়েশনে ছিল। শেখ হাসিনাও কিন্তু আমাদেরকে 24-এর নির্বাচনে 10টি আসন দিতে চেয়েছিল, আসন প্রতি আপনার খরচ দিতে চেয়েছিল, গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাপ প্রয়োগ করে বিভিন্নভাবে চেষ্টা করেছিল নির্বাচনে যেতে। আমরা কিন্তু যাই নাই, এটা আদর্শিক কারণে, নৈতিকতার কারণে, যে আমরা তরুণরা এইভাবে আন্দোলন সংগ্রাম করার পরে শেষ পর্যন্ত যদি এই স্বৈরাচারের সাথে আপোষ করি, তাহলে মানুষ তরুণদের প্রতি বিশ্বাসটা রাখতে পারবে না, এত সংগ্রাম করে। তো আমরা ওই দৃষ্টিভঙ্গি থেকে যাই নেই। তো এখন আমরা এরপর থেকে আসলে আমাদের চিন্তা ভাবনাটা ছিল, আমাদের যে আপনার ঘোষণাপত্র, আমাদের ওই সময় তো মিডিয়া এই সময় তো প্রচার করতে পারে না, আমাদের যে 21 দফা কর্মসূচি, বাংলাদেশে রাজনৈতিকভাবে আমরাই কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে আমরা বলেছি যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারবে না, এই বিধানগুলো আমরা বলেছিলাম। আনুপাতিক নির্বাচন, আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এইগুলো কিন্তু আমরা 2021 সালে আমাদের 21 দফা কর্মসূচিতে বলেছিলাম, এবং আমাদের দলে কিন্তু আমরা ওই প্র্যাকটিস করি। আমাদের তো হায়ার কাউন্সিল, একটা নির্বাহী কমিটি। তো সেই জায়গা থেকে পরিষ্কারভাবে সে সময় ঘোষণাপত্রে আমরা বলেছিলাম, আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থানকে ইন্ডিকেট করে, যে দ্বিদলীয় দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে আমরা বাংলাদেশকে আমূল বদলে দেওয়ার আকাঙ্ক্ষা থেকে তারুণ্যের নতুন ধারা রাজনীতি নিয়ে আমরা দেশবাসীর সামনে হাজির হয়েছি। আমাদের এই কমিটমেন্টটা ছিল।
সেই জায়গা থেকে আমরা এককভাবেই নির্বাচন করা বরাবর পক্ষে ছিলাম। কিন্তু এখনকার বাস্তবতায় সত্যিকার অর্থে বলা চলে এই গণ-অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা দাঁড়িয়েছে, সেখানেও কিন্তু এই পুরানো পেশি শক্তি, আধিপত্য বিস্তার, যার যার এলাকায় লাঠিয়াল বাহিনী, কর্মী বাহিনী আছে, তারা অন্যদেরকে স্পেস দিতে চায় না, মারামারি কাটাকাটি। তো এখন আর কত এই মারামারি কাটাকাটি করবে এইভাবে, যেখানে আমাদের একটু কৌশল নিতে হচ্ছে। সেক্ষেত্রে কি মানে বিষয়টা কি এমন দাঁড়াচ্ছে যে নুরুল হক নূর দীর্ঘদিনের এই লড়াইয়ের পরে এখন একটু কম্প্রোমাইজের পথে হাঁটছেন? না, কম্প্রোমাইজের পথে যেটা যদি বলেন যে কম্প্রোমাইজ ইজ আর্ট অফ পলিটিক্স, ওই জায়গা থেকে যদি চিন্তা করেন, হ্যাঁ তাহলে ভালো কিছুর জন্য কম্প্রোমাইজ হতে পারে। তো এখন যদি আমরা আপনার এককভাবে নির্বাচন, এখনও আমাদের সত্যি হচ্ছে অধিকাংশ নেতাকর্মী এককভাবেই মতামত, চিন্তাভাবনা, কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের রাজনীতিতে যে যতই বড় বড় কথা বলুক যে আমি 20 লাখ টাকার বেশি খরচ করবো না, আমি 25 লাখ টাকার বেশি খরচ করবো না, এমপি নির্বাচন করতে হলে যদি সে নির্বাচনে জয়লাভ করার জন্য মাঠে নামে, তাহলে মিনিমাম 2 থেকে 5 কোটি টাকা তার খরচ করতে হবে। তো তাহলে আমার নিজেরই কিন্তু, আমি দলের প্রধান হয়ে আমার আসলে সেই সক্ষমতাটা নাই। তো যার ফলে ফাইন্যান্স ইলেকশন একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। তো সেই জায়গা থেকে এককভাবে নির্বাচন করাটা, ফাইন্যান্সিং এর কারণেই জোটের কথা ভাবছেন? কিছু ক্ষেত্রে বলতে পারেন যে এটাও একটা কারণ, শুধু এটা না, দুইটা কারণ। প্রথম হচ্ছে যে আগামীর যে ঐতিহাসিক নির্বাচন, এই নির্বাচনে যে আপনার রাষ্ট্র সংস্কারের এজেন্ডাগুলো পাশ হবে, এই ঐতিহাসিক সংস্কার জুলাই সনদে আমাদের পদচিহ্ন থাকাটা দরকার। আমাদের এখানে একটা স্বাক্ষর থাকা দরকার যে আমরা এটার পার্ট ছিলাম, যেহেতু আমরা আন্দোলন সংগ্রামের পরে এটা পার্লামেন্ট হচ্ছে, এটা একটা ইস্যু। কাজে সেখানে অন্তত এই দলের প্রতিনিধিত্ব, সংসদ সদস্য নিশ্চিত করাটা আমাদের জন্য একটা এই মুহূর্তে কনসার্ন। এবং নির্বাচন করতে হলে যে আর্থিক সাপোর্টটা প্রয়োজন, সেটাও একটা বিষয়। এই সমস্ত দিকগুলো বিবেচনা করে এবং প্রকৃত অর্থে ক্ষমতার বাইরে আমরা তো 7-8 বছর লড়াই সংগ্রাম করেছি। তো সত্যিকার অর্থেই বাংলাদেশের রাজনীতিতে যেটা এনসিপির উত্থানে আমরা দেখলাম যে আমার দলের অনেক কর্মী এনসিপিতে গিয়েছিল, কেন? সুবিধা নেওয়ার জন্য। কারণ আমার কাছে তো আমি তাদেরকে সুবিধা দিতে পারতেছি না। শেখ হাসিনার সময় হলো ফেসিবাদের প্রতি ক্ষোভ থেকে, রাগ থেকে, মানে কি বলবেন, এর জায়গা থেকে আন্দোলন করেছে। এখন দেখছি যে ওইখানে গেলে সুবিধা পাওয়া যায়, মন্ত্রণালয় গুরুত্ব দেয়, অফিস আদালতে প্রায়োরিটি দেয়, যে থার্ড পার্টি ইউনুস সরকার জাতিসংঘে নিয়ে যায়, সরকার মিটিংয়ে ডাকে বিএনপি, জামাত, এনসিপি। তো এইখানে রাজনীতিতে পাওয়ারটা একটা ম্যাটার করে। এই বাস্তবতা আসলে আমাদেরকে একটু রিথিঙ্ক করতে হচ্ছে যে আমরা কোন দিকে কি করব। তো সেদিক থেকে যদি আমরা এককভাবে নির্বাচন করি, তাহলে তো আমাদের রাজনীতির একটা নির্বাচনী ইশতেহার, প্রচার প্রচারণা, একটা ভিন্ন মাত্রার কৌশল, এগুলো অনেক আগে থেকেই আমাদের কাছে আছে। যেমন আমরা পাকিস্তানের ইমরান খানের নির্বাচনী মডেলটাকে অনেক আগে থেকে আমরা ফলো করছি, যে ইমরান খানের দলকে এই নির্বাচন কমিশন কিন্তু নিবন্ধন বাতিল করেছিল, তার মার্কা ব্যাট ওইটাও কেড়ে নিয়েছিল। বাট উইদিন ফিউ ডেজ আপনার ওই ইলেকশনের সময়টাতে তারা কিন্তু ঠিকই ওই মার্কা পরিচয় করে দিয়ে আপনার প্রায় 95 জনের মতো তাদের স্বতন্ত্রভাবে ক্যান্ডিডেট উইন করেছে। তো আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় যারা আঞ্চলিক নেতৃত্ব দিচ্ছেন, তারা শুধুমাত্র এই 6-7 মাসে পরিচিত না, তাদেরকে গত 7-8 বছরে মানুষ দেখতেছে যে এই ছেলেগুলো আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, ছাত্রলীগের মাইর খেয়েছে, আহত হয়েছে, জেলে গেছে, পুলিশের সাথে ধাক্কাধাক্কি করছে, ওইভাবে তাদের একটা ভালো পরিচিতি আছে। সেক্ষেত্রে একক নির্বাচন হলো তো এক ধরনের প্রচারণা, আর যদি অ্যালায়েন্স কেন্দ্রিক হয় তাহলে তো তখন প্রচারণাটা একটা অ্যালায়েন্স কেন্দ্রিক আসলে চিন্তা করতে হবে। ইশতেহার আমরা একদমই শেষ দিকে, এটা ডিসেম্বর মাস, বিজয়ের মাস। হ্যাঁ, 1971 সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়টি এই ডিসেম্বরে এসেছিল। আগামীকালই 16 ডিসেম্বর। গতকাল 14 ডিসেম্বর ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। তো সেখানে আমরা বেশ কিছু 14 ডিসেম্বরে সবাই শ্রদ্ধা জানিয়েছে, নানান আয়োজন হয়েছে, জামায়াতে ইসলামীও আয়োজন করেছিল। সেখানে জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার একটা কথা বলেছেন যে আসলে বুদ্ধিজীবী হত্যাটা করেছে ভারত। তো এইটা একদমই, এরপরে আরেকজন শিক্ষককে আমরা দেখেছি বরিশালে, তিনিও একই ধরনের একটা স্পিচ দিয়েছেন। তো এইটা নিয়ে খুবই আলোচনার জন্ম হয়েছে। গতকাল সারাদিনই কোনো না কোনোভাবে এটা সোশ্যাল মিডিয়াতে আলোচনায় ছিল, এমনিতেও আলোচনায় ছিল। এই যে কমেন্টটা, এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? আমাদের এই বিজয়ের মাস অবশ্যই যারা আমাদেরকে বিজয় উপহার দিয়েছে সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের আজীবন শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি তো থাকবেই। আর জামায়াত ইসলামী তো 71-এ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, গণবিরোধী অবস্থান নিয়েছিল, এবং 71-এর গণহত্যায় অবশ্যই তাদের দায় এবং সংশ্লিষ্টতা আছে, সেটা অস্বীকার করা ওয়ে নেই। সেখানে আওয়ামী লীগ যে 2013 সালে যে আপনার যেভাবে বিচার করেছিল, সেই বিচারের
প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে এবং সেখানে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কয়েকজনের আপনার বিষয়ে মুক্তিযোদ্ধারাই বলেছে যে সে সেই সময় ম্যাচিউরড ছিল না, তার বয়স হয়নি এবং সে ওই ব্যক্তি না। এটা সেই বিচার প্রক্রিয়াটা সেই সময় প্রশ্নবিদ্ধ হয়েছিল। আর 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যার বিষয়টা হচ্ছে আমরা এটার নিয়ে আসলে একটা পরিষ্কার জাতীয়ভাবে আমি মনে করি শেষ পর্যন্ত একটা মানে মতামত প্রয়োজন যে আমরা আসলে এটাকে কিভাবে দেখব একটা গবেষণার পরে। আমি জানি এত বছর এই বিষয়ে আসলে এই সমস্ত বিষয়গুলোতে খুব বেশি গবেষণা তো হয় নাই। আর সেই ক্ষেত্রে আমাদের অনেকেরই যারা রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক বিশ্লেষক তাদের যেটা ধারণা যে যেখানে 16ই ডিসেম্বর পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে, এই একটা যুদ্ধের পর তারা আত্মসমর্পণ করবে এই সিদ্ধান্তটা তো 2-4 দিন পরেই মানে 2-4 দিন আগেই নিতে হয়। কার্যত সম্ভবত ভারতের সাথে যে আমাদের ভারতের ভারত এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যে যৌথ যে অভিযান পরিচালনা শুরু করলো, শুনুন আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, সরি 9 ডিসেম্বর থেকে না কবে থেকে, 3 ডিসেম্বরের শুরুতে যখন তখন এই থেকেই কিন্তু পাকিস্তানি বাহিনী কার্যত কোণঠাসা হয়ে যাচ্ছিল এবং তারা যে এই আপনার পরাজয় বা আত্মসমর্পণ করবে এই সিদ্ধান্তটা কিন্তু আমি যতদূর জানি যে 14 তারিখ থেকেই তারা আলাপ আলোচনা করতেছিল। সেখানে সেই সময়ে তারা পর্যদস্ত কোণঠাসা অবস্থায় বেছে বেছে কোন বাসায় কে আছে এবং বাংলাদেশের প্রমিনেন্ট লোকদেরকে হত্যা করাটা এটা তাদের পক্ষে কতটুকু সম্ভব এইটা নিয়ে রিসার্চ হওয়া দরকার। তবে এখানে মুক্তিযুদ্ধের পরের ভূমিকায় যে আপনার মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্র কিংবা বিভিন্ন সম্পদ ভারতীয়দের আপনার নিয়ে যাওয়া এবং মেজর জলিলের বাধা দেওয়ার ফলে মেজর জলিলকে শেষ পর্যন্ত আমরা দেখেছি পরবর্তী সরকার সেক্টর কমান্ডার উপাধি কেড়ে নিয়েছিল। আপনার আমরা দেখেছি যে সেখানে আপনার জহির রায়হানের মতো আমাদের চলচ্চিত্রকার প্রখ্যাত লেখক তাকে আপনার গুম হতে হলো, স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার। তো এই সমস্ত ঘটনাগুলো মিলিয়ে মানুষ বলছিল যে এই 14ই ডিসেম্বরের হত্যাকাণ্ডটা প্রকৃত অর্থে এটা একটা ভারতের আপনার ইনভলভমেন্ট ছিল যে বাংলাদেশকে আপনার এই বুদ্ধিজীবী বা রাজনীতিবিদ কিন্তু ভারতীয় বাহিনী তো হচ্ছে ঢাকায় প্রবেশ করতে পারেনি তখনও 14 ডিসেম্বর। এখন এইটা আমি ঢাকায় তো একটা বড় অংশ মিরপুরে হচ্ছে 18 তারিখ যেই বধ্যভূমি আবিষ্কার হলো যেটা খুঁজে পেল বিজয়ের আনন্দের পরপরই সেইটা তো হচ্ছে ঢাকায় একটা মেজর অংশ, হ্যাঁ, এবং সুনির্দিষ্টভাবে একদম শুরু থেকে 14 ডিসেম্বর একটা তো প্রতীকী জায়গা একদম পুরো টাইমলাইন ধরেই কিন্তু হত্যাকাণ্ডগুলো ঘটেছে। মেহেরুন্নেসার কথাটা জানি, সেটা আমরা আর্লি পিরিয়ডে ঘটেছে। এই পিরিয়ডটাতে তো হচ্ছে ভারতীয় বাহিনী ঢাকায় কোথায়? না সেইটাই বলছে যে আমরা এখন ওই ঘটনাগুলো অনেকে এইটা বলছে যে এখানে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য একটা ভারতীয় ইনভলভমেন্ট থাকতে পারে, সেটাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন সেটাও আমরা তো বলে আসছি যে যেহেতু ভারতের যেই ডকুমেন্টস রাইট এখানে যেহেতু সংগ্রামে প্রকাশিত যে তাদের যে কোলাবরেটর এখানে ছিল, কাজী তারাও চাইতে পারে যে বাংলাদেশ যদি মেধাশূন্য হয় তাহলে তাদেরকে পাকিস্তানের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, সেই জায়গাতে তারাও ঘটিয়ে থাকতে পারে। আমার পক্ষে এটাকে কনক্লুশন টানা সম্ভব নয়, তবে আমি মনে করি এইটা নিয়ে এখন এই সরকার কিংবা পরবর্তী সরকার একটু রিসার্চ করে অন্তত এই ইতিহাসের বিতর্কের একটা শেষ করাটা দরকার। মুক্তিযুদ্ধের মতো জায়গায় দেখেন আমরা সবাই বলি 30 লক্ষ শহীদ হয়েছে আমাদের। এখন এইটা কিন্তু অনেকবার বলা হয়েছিল, খালেদা জিয়া বলে তো মামলাই খেলেন মুক্তিযুদ্ধ শহীদদের সংখ্যা নিয়ে। তো মুক্তিযুদ্ধের পক্ষের সবচেয়ে যদি সরকার বলা হয়ে থাকে যে আওয়ামী লীগের মতে তারা মুক্তিযুদ্ধের একক ঠিকাদার প্রতিষ্ঠান হয়েছিল, তো তারা কিন্তু 16 বছর ক্ষমতা থেকে একটা তালিকা কিন্তু করতে পারে নাই। সুতরাং তাহলে এটা কিন্তু পরিষ্কার যে তাহলে তালিকাটার এখানে হয়তো একটা গরমিল আছে। সো সেই জায়গা থেকে এইগুলো নিয়ে বিতর্ক হতেই থাকবে বোধহয় যতদিন পর্যন্ত একটা নির্মোহ ইতিহাস আমরা জাতির সামনে তুলে ধরতে না পারি। আর আমাদের সবচেয়ে ব্যর্থতা যে জাতি হিসেবে আমরা এখন পর্যন্ত একটা নির্মোহ ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস নয় শুধু, কোনো ক্ষেত্রে আমরা একটা নির্মোহ ইতিহাস তুলে ধরতে পারিনি। ধরেন এখন এই 5ই আগস্টের পরে আওয়ামী লীগের পতন বা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে বিচার হচ্ছে, তাদের নেতাদের বিচার হচ্ছে, তার মানে আবার যদি আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের নেতাদের নাম বাদ দিয়ে দেই, শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করি, সেটা তো একটা বিকৃত ইতিহাস হবে। বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গেলে তো শেখ মুজিবুর রহমানের নাম তো টপে থাকবে, শেখ মুজিবুর অবদানকে তো আপনি বাদ দিতে পারবেন না। এবং মুক্তিযুদ্ধের
সংগ্রামী নেতাদের তালিকায় তো শেখ মুজিবুর রহমান সংগ্রামী নেতাই ছিলেন। হয়তো ৭২-এর পরে দেশ স্বাধীনের পরে রাষ্ট্রপতি কিংবা শাসক শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে বিতর্ক আছে। সো সেই ক্ষেত্রে আমরা এই সরকারের সময় দেখেছি কিছু কিছু পদক্ষেপ যেটা কার্যত ইতিহাসকে মুছে ফেলার মতো, এইটাকে আমরা সমর্থন করি না। আমরা চাই যে একটা নির্মোহ ইতিহাস জাতির সামনে, ভবিষ্যৎ প্রজন্মের সামনে যেন থাকে। সেজন্য একটা নিরপেক্ষ কমিটির মাধ্যমে, একটা টিমের মাধ্যমে এই কাজগুলো হওয়া দরকার। আচ্ছা, একদমই শেষ প্রশ্ন। আপনি আলোচনার মাঝেই একটা জায়গায় বলেছেন যে রাজনীতির ময়দান বা আন্দোলনের ময়দানে তরুণ নেতৃত্ব এক ধরনের বিষয়, ভোটের ময়দানের হিসাবটা একটু অন্যরকম, তরুণরা এখানে আসলে কি করতে পারবে, তারপর নিজের বাস্তবতার কথাও আপনি বলেছেন। তো আসন্ন নির্বাচনে প্রথম প্রশ্ন, 12ই ফেব্রুয়ারি যে ঘোষিত নির্বাচনের তারিখ, সেই তারিখ নিয়ে এখনও নানা মহলে নানা ধরনের সংশয় বাক্য, প্রশ্ন ইত্যাদি আছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা এক কথায় জানতে চাইব, হবে কিনা, আপনি কি মনে করেন, আপনি আশাবাদী কিনা? আমার কাছে মনে হচ্ছে হবে, কারণ সরকার এবং সরকারের বিভিন্ন পার্ট, নির্বাচন কমিশন, তারা সবাই নির্বাচনের বিষয়ে খুব সিরিয়াস এবং তারা এটা বুঝতে পারতেছে নির্বাচনটা না হলে সবার জন্য বিপদ। কাজেই সেখান থেকে নির্বাচন না হওয়ার কোনো কারণ আমি দেখি না। আর সেই নির্বাচন যদি হয় সেক্ষেত্রে এই যে ভোটের মাঠের বাস্তবতার কথা বললেন, সেখানে আসলে হচ্ছে গণ অভ্যুত্থানের যেই তরুণ নেতৃত্ব আমরা দেখলাম, 18-র কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এই হয়ে তো গণ অভ্যুত্থান পর্যন্ত যে রোডম্যাপ, এখানে যে তরুণ নেতৃত্বের দেখা আমরা পেলাম, তারা আসলে কেমন করবে? সত্যিকার অর্থে বাংলাদেশের এই ভোটের পলিটিক্সটা তো এতদিন ধরে বিএনপি, আওয়ামী লীগ এই ভাগই বিভক্ত ছিল। গণ অভ্যুত্থানের পরে হয়তো চিত্র কিছুটা পাল্টেছে, মানুষের মনন মগজে পরিবর্তন হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে গত ১.৫ দশকে প্রযুক্তির জায়গায় বাংলাদেশ যে আসলে সুবিধাটা ভোগ করেছে, বা বাংলাদেশের মানুষ যেভাবে প্রযুক্তির সাথে কানেক্টেড হয়েছে, তো মানুষ সারা দুনিয়ায় কি ঘটছে সেটা কিছুটা দেখতে পাচ্ছে। সেই জায়গা থেকে মানুষ আগামীতে আর ওই দল বা মার্কা দেখে ভোট দেবে এটা আমার মনে হয় না। ব্যক্তি কেউ বিবেচনা করবে। সেই জায়গা থেকে তো কিছু কিছু তরুণরা ভালো করবে, যারা এলাকায় গিয়ে যে এলাকায় নির্বাচন করবে ওই এলাকার ভোটার বা জনগণের সাথে নিজেদের সম্পর্ক তৈরি করতে পেরেছে, তারা হয়তো ভালো করবে। কিন্তু খুব উল্লেখযোগ্য সংখ্যক ভালো করার জায়গাটা নাই। কারণ হচ্ছে যে বিশেষ করে গত ১.৫ বছরে আসলে সবাই তো ওইভাবে মানুষের সাথে মেশার কিংবা এই সময়ের মধ্যে সবার কাছে যাওয়াটাও সম্ভব না। আর মানুষ আপনাকে ভোট দিবে, আপনাকে তো 6 মাস দেখে ভোট দিবে না, অন্তত আপনার ৫-৭ বছরের, ৮-১০ বছরের একটা কর্মকাণ্ড দেখে তো আপনাকে জনপ্রতিনিধি নির্বাচন করবে, সেটাই উচিত। ১ বছরে তো আপনি একেবারে অলিয়া উলিয়ার মতো কথাবার্তা বলতে পারেন। ক্ষমতা পেলে কি হয় এটা তো বাংলাদেশে আমরা দেখেছি, অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি, সামনেও দেখব। তো কাজেই সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানের তরুণদের যদি আপনি ভোটের মাঠের বা রাজনীতির মাঠে অবস্থানের কথা জানতে চান, বুঝতে চান, তাহলে এইটা এই আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পার্লামেন্ট না, পরের 5 বছর পরে যে পার্লামেন্ট হবে ওই পার্লামেন্টে রাইট। এই নির্বাচনে কিছু সংখ্যক, সেটা ফিউ নাম্বার, তারা তো ভালো করবে, পার্লামেন্টে যাবে, বাট বেশিরভাগ সংখ্যক ভালো করতে পারবে না, পার্লামেন্টেও যাবে না, এটা একটা বাস্তব। ধন্যবাদ নুরুল হক নূর। আমরা নির্বাচনের যেই ট্রেন চালু হয়ে গেছে তফসিল ঘোষণার পর, তারপর নির্বাচন নিয়ে সংশয় যাচ্ছে না। নুরুল হক নূর বলছেন নির্বাচন হবে, নির্বাচন না হয়ে উপায় নেই, এটাই বাস্তবতা। এই আশাটাকে তিনি রাখছেন সামনে, পাশাপাশি ভোটের মাঠে লড়াইটাও করতে চাচ্ছেন, এবং যে জোটের রাজনীতি বা তরুণদের আসলে আমরা শেষ পর্যন্ত কি ভূমিকায় পাবো, কতজনকে পাবো, এবং গুণগত কোনো বদল হবে কিনা। এখানে কিছু নৈরাশ্যের কথাও এসেছে, সেই জায়গায় এসেছে যে রাজনৈতিক সংস্কৃতিতে আসলে বড় বদল হয়নি, যেটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পরে যে এক ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ বা রাজনীতির মাঠে ফায়দা তোলার যে চেষ্টা বিভিন্ন পক্ষ থেকে হয়েছে এবং এখনও হচ্ছে, সেইটা আসলে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে রাজনৈতিক সংস্কৃতিতে বা যে অসুস্থ রাজনীতির বদল চেয়েছিল এদেশের মানুষ, তার আসলে খুব বেশি বদল হয়নি। আমরা আশা করব সেই বদলটা হবে। আমাদের ইতিহাস আমাদেরকে সামনে পথ দেখাবে। আজ এ পর্যন্তই।